হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে ইএনভিএস এর কিছু কোশ্চেনের অ্যান্সার, তার সঙ্গে কিছু পেডাগোগি মিক্সিং আছে। পেডাগোগি বলে অ্যান্সার আমরা পরীক্ষা হলে কি করে করব এবং পরীক্ষা হলে আমাদের কি ধরনের কোশ্চেন আসে সেগুলো আমরা একটু আলোচনা করব। তার আগে বলে নিই যে পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে পিডিএফ পেয়ে যাবে। তার সঙ্গে এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসা। তো চলো করা যাক কোশ্চেনগুলো, কি ধরনের পরীক্ষাতে কোশ্চেনগুলো এসছে দেখা যাক। দেখো, ১ নম্বর কোশ্চেন দিয়েছে যে ঘর্ষণ সম্পর্কে আলোচনা করার সময়, তাহলে কি বলেছে? ঘর্ষণ। তাহলে প্রথমে আমাদেরকে ঘর্ষণ সম্পর্কে কিন্তু জ্ঞান একটু রাখতে হবে, ঠিক আছে? এই ছবিটা দেখলে একটু তোমরা বুঝতে পারবে। প্রথমে কোশ্চেনটা পড়া যাক যে ঘর্ষণ সম্পর্কে আলোচনা করার সময় একজন শিক্ষক ধারণাটি ব্যাখ্যা করার জন্য বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন। শিক্ষকের উদ্ধৃতি হিসাবে আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণ কার্যকারী এমন কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো। এবার কিছু উদাহরণ এখানে নিচে তোমরা দেখতেই পাচ্ছ দিয়েছে। তার সঙ্গে এই ৪ টে অপশন পড়ার পর সঠিক উদাহরণ কি ABCD দিয়ে অপশনগুলো দিয়েছে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই কোশ্চেনগুলো পরীক্ষাতে ২০২৩ দেখবে অনেকগুলো কোশ্চেনগুলো এসছে। এই কোশ্চেনগুলোতে প্রচুর টাইম লেগে যায় পরীক্ষা হলে করতে, তাই তো? তো কিভাবে আমরা এই কোশ্চেনগুলো করব? তো দেখো, প্রথমে বললাম যে ঘর্ষণ সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকা উচিত। তো এই যে ছবিটার দিকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন শব্দের অর্থ হচ্ছে তোমার কি ঘর্ষণ। এখানে দেখো লেখা আছে পুশিং ফোর্স, অর্থাৎ এই ফোর্সটাকে এদিকে সে, এই ব্যক্তিটা কি করছে, ফোর্সটাকে এদিকে পুশ করছে, তাই তো? আর তার যদি এইদিকে যদি ঠেলে তাহলে বস্তুটার মোশনটা অর্থাৎ গতি, মোশন মানে হচ্ছে কি গতি, গতিটাও কোন দিকে হবে? এইদিকে। তাহলে যেদিকে ঠেলবে, দেখো লোকটা এইদিকে ঠেলছে, তার মানে গতিটাও তার এইদিকেই হবে। কিন্তু ফোর্স অফ ফ্রিকশন, দেখো ফোর্স অফ ফ্রিকশনটা কাজ করছে কোন দিকে? ঠিক তার উল্টো দিকে। তাহলে আমরা ফোর্স যেদিকে করব ঠিক তার উল্টো দিকে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ, ঠিক আছে? তাহলে এই ছবিতে দেখো, এই যে একটা বক্স দেখতে পাচ্ছ, এর একটা তল আছে এবং আমাদের যে এই সমতল, এই যে একটা তল দেখো চলে যাচ্ছে, এটা হচ্ছে একটা সমতল তল, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে একটা কি? সমতল তল। তাহলে ফ্রিকশনের জন্য অর্থাৎ ঘর্ষণ বলের জন্য আমাদের সবসময় কটি তল দরকার হবে? দুটি তল। এটা হয়ে যাচ্ছে তোমার নাম্বার 1 আর এইটা হয়ে যাচ্ছে তোমার নাম্বার 2। তাহলে কটি তল আমাদের দরকার এখানে? দুটো তল দরকার, তাই তো? তাহলে ঘর্ষণ দুটো তল ছাড়া কিন্তু কোনো সময় হবে না। চলো এবার কি কি এক্সাম্পল, যে উদাহরণ কি কি দিয়েছে নিচে সেগুলো দেখা যাক। আশা করছি ঘর্ষণ বলটা তোমরা বুঝতে পেরেছো। এবার ১ নম্বর পড়া যাক। বলছে কলমের ডগা এবং কাগজের মধ্যে ঘর্ষণের কারণে। তাহলে একটা কি বললো? কলমের ডগা, আর একটা বললো কাগজের মধ্যে ঘর্ষণ, মানে কলমে, কলম দিয়ে খাতায় যেটা আমরা লিখি, ধরে নাও এটা হচ্ছে একটা খাতা আর এখানে তোমরা কলম দিয়ে কি করছো? লিখছো, ঠিক আছে? তাহলে এই যে কলম দিয়ে তোমরা লিখছো আর এটা হচ্ছে তোমার খাতা, সাপোজ ধরে নাও। তাহলে এখানে দেখো কলমের হচ্ছে একটা তল আর খাতার একটা তল, তাহলে নিশ্চয়ই এখানে তোমার ঘর্ষণ বল কাজ করবে। তাহলে আমাদের অপশন 1 টা কিন্তু কাজ করছে, তাই তো? উদাহরণের সঙ্গে আমাদের মিলছে। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার নিতে পারো। ওকে, দুটো তল আছে, তাহলে এখানে ঘর্ষণ বল আমরা পাবো। ২ নম্বর কি বলছে? আমাদের পা এবং মাটির মধ্যে ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারি। তাহলে দেখো আমাদের পা এবং মাটির মধ্যে ঘর্ষণ, তাহলে একটা তল পেয়ে যাচ্ছে আমাদের পা আর একটা তল পেয়ে যাচ্ছে আমাদের কি? মাটি। তাহলে পা এবং মাটির মধ্যে একটা কি বল কাজ করবে? ঘর্ষণ বল। তো সাপোজ ধরে নাও যে এটা হচ্ছে একটা ভূমি, ঠিক আছে? এই ভূমির ওপরে আমরা কি করছি? হেঁটে চলছি এরকম করে, তাই তো? তাহলে ভূমির ওপরে যে এই পার একটা কি হয়ে যাচ্ছে? তল হয়ে যাচ্ছে। তাহলে এখানেও দুটো তল আমাদের কাজ করছে। তাহলে এই আনসারটাকেও কিন্তু আমরা নিতে পারি। ওকে, ৩ নম্বর কি বলছে দেখো, যে উলম্বভাবে উপরের দিকে নিক্ষিপ্ত একটা বল ঘর্ষণের কারণে আমাদের কাছে ফিরে আসে। তো ধরো এটা একটা ভূমি, ঠিক আছে? এই ভূমিতে তুমি দাঁড়িয়ে আছো, এই ভূমিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তুমি একটা বলকে উপরের দিকে এরকম করে ছুড়ে দিলে, ঠিক আছে? একটা বলকে এরকম করে উপরের দিকে ছুড়ে দিলে, তাহলে দেখো বলের যে তলটা আছে সেই বলের তলের সঙ্গে কিন্তু এই ভূপৃষ্ঠের তল কিন্তু কোনো রকম কোনো সংস্পর্শ আছে? সংস্পর্শ নেই। এখানে দেখো একটা গ্যাপ থেকে যাচ্ছে, তাই তো? তাহলে যেহেতু দুটো তল একে অপরের সংস্পর্শে নেই, তাহলে বলতে পারবো যে এখানে আমাদের ঘর্ষণ বলটা কিন্তু কাজ করছে না, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। তাহলে চলো এটা আমরা কেটে দিই। ওকে, ৪ নম্বর কি বলছে দেখো, ঘর্ষণের কারণে আমরা ব্রেক প্রয়োগ করে চলন্ত যানকে থামাতে পারি।
তাহলে ঘর্ষণের কারণে আমরা ব্রেক প্রয়োগ করে চলন্ত যানকে থামাতে পারি। তাহলে ঘর্ষণের কারণে ব্রেক প্রয়োগ করছে এবং চলন্ত যানকে কি করছে, থামিয়ে দিচ্ছে। তাহলে এই যে এখানে দেখো এই ছবিটার দিকে তাকালে এটা পারফেক্ট এক্সাম্পল হয়ে যাবে। উপরে যেটা আছে সেটা ধরে নাও একটা তোমার গাড়ি, ঠিক আছে, আর নিচে একটা ভূমি। তাহলে এইদিকে ঠেলছে, ফ্রিকশনটা কাজ করছে ঠিক তার উল্টো দিকে, তাই তো? তাহলে তার জন্য ব্রেক ধরে আমরা গাড়িকে কি করতে পারছি, থামাতে পারছি। তাহলে এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে কলমের ডগা এবং কাগজের মধ্যে ঘর্ষণের কারণে আমরা লিখতে পারি। 2 নম্বর হয়ে যাচ্ছে কি, যে আমাদের পা এবং মাটির মধ্যে ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারি। 4 নম্বর হয়ে যাচ্ছে কি, ঘর্ষণের কারণে আমরা ব্রেক প্রয়োগ করে চলন্ত যানকে থামাতে পারি। এবার আমাদেরকে আসল কোশ্চেন চেয়েছে কি, যে সঠিক উদাহরণ ছিল। তাহলে সঠিক উদাহরণ কোনগুলো ছিল? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো 1, 2 আর 4। তাহলে আমরা দেখবো 1, 2, 4 কোথায় আছে। তো দেখো 1, 2, 4 আছে তোমার অপশন ডি তে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশন ডি। ওকে, চলো অপশন ডি টাকে এবার আমরা বক্স করে দিই। তাহলে আমরা এখানে অ্যান্সার কি পেয়ে গেলাম বন্ধুরা, অ্যান্সার পেয়ে গেলাম অপশন ডি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, একটা পাবলিক স্কুলে প্রতি ক্লাসে বিশেষ চাহিদা সম্পূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট, প্রতি ক্লাসে বিশেষ চাহিদা সম্পূর্ণ। তো দেখো এটা হচ্ছে পেডাগোগির অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো বন্ধুরা পেডাগোগি পড়তে গেলে আমি দুই একটা কথা প্রথমে বলতে চাই, যে পেডাগোগি পড়তে গেলে আমাদেরকে কিন্তু যে রিয়েল লাইফের সঙ্গে সমস্ত কিছুকে তুলনা করতে হবে, এবং স্কুলে ক্লাসে ছেলেদেরকে পড়াতে গেলে কিভাবে আমরা তাদেরকে পড়াবো, হ্যাঁ, এবং কিভাবে তারা পড়ানোর ঢংটা আমাদের কাছ থেকে নেবে, একজন শিক্ষক একটা স্টুডেন্টকে কিভাবে শেখাবে, এই সমস্ত জিনিসের দিকে আমাদের কিন্তু সম্পূর্ণভাবে নজর দিতে হবে, ঠিক আছে। তো এখানকার মধ্যে যে একটা ধরো প্রাইমারি স্কুলে একটা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে গেছে, ঠিক আছে, কি বলছে দেখো, তো প্রায় 2 থেকে 3 জন শিশু থাকে। তাহলে একটা পাবলিক স্কুলে প্রতি ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন 2 থেকে 3 জন শিশু থাকে। তো প্রথম আমাদেরকে বলতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা কি বুঝি। তো বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বলতে আমরা সেই সমস্ত শিশুগুলোকে বুঝবো যেগুলো হচ্ছে আরো 5টা সাধারণ শিশুর থেকে এই ছেলেগুলো হচ্ছে একটু আলাদা টাইপের, ঠিক আছে। দেখো কিরকম, কিছু শিশু শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, এই শিশুরা একই ক্লাসে বসে অন্য শিশুদের সঙ্গে কিন্তু পড়াশোনা করে। তাহলে আমাদেরকে কি লক্ষ্য রাখতে হবে, যে একটা কোনো প্রতিবন্ধী শিশু যদি স্কুলের মধ্যে এসে ভর্তি হয়, তো তাদেরকেও কিন্তু আমাদেরকে সাধারণ ছেলেদের সঙ্গে কিন্তু পড়াতে হবে। কারণ সবাইকে আমাদেরকে কি করতে হবে, সমান চোখে দেখতে হবে। এটাই হচ্ছে পেডাগোগি, মানে সমস্ত কিছু আমাদেরকে সমান চোখে দেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কাউকে পিছিয়ে দিলে হবে না, যে তুমি প্রতিবন্ধী তুমি পড়তে পারবে না, এই রকম চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে রাখলে হবে না। তো চলো কোশ্চেনটা কি হচ্ছে দেখা যাক। একটা পাবলিক স্কুলে প্রতি ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় 2 থেকে 3 জন শিশু থাকে। কিছু শিশু শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী, এই শিশুরা একই ক্লাসে বসে অন্য শিশুদের সঙ্গে পড়াশোনা করে। উপরের উল্লেখিত পাবলিক স্কুলের নিচের কোনটিকে অনুসরণ করবে? তো নিচের কোনটিকে অনুসরণ করবে, দেখো এখানে অপশন এ তে বলছে সিসিই অন্তর, আর অপশন বি তে কি বলছে তোমার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অপশন সি তে বলছে দেখো সহকর্মী শিক্ষা, আর অপশন ডি তে কি বলছে ক্ষতিপূরণমূলক শিক্ষা, তাই তো। তাহলে দেখো সিসিই মানে হচ্ছে তোমার কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন, এটা আমরা সবাই জানি। সিসিই এর ফুল ফর্ম হচ্ছে কি, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন, ঠিক আছে, ফুল ফর্মটা আমি লিখছি না এখানে। আর 2 নম্বর হচ্ছে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে একটা চ্যাপ্টার কিন্তু আমাদের আছে, এই চ্যাপ্টারটা কিন্তু পড়তে হবে। এই ইনক্লুসিভ এডুকেশন, ইংরেজিতে বলা হয় কি ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে আমি তোমাদেরকে এখানে নিচে দুটো কোশ্চেন কথা আমি এখানে লিখে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমরা এটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সহকর্মী শিক্ষা বলতে বোঝাচ্ছে যেগুলো তোমরা বন্ধুদের সঙ্গে করতে পারো, আর ক্ষতিপূরণমূলক শিক্ষা যেগুলোতে তোমার ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার এখানে প্রথমে করে নিই কি, যে এটা হয়ে যাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। চলো এটাকে আমরা বক্সে ঘিরে নিই। ওকে, তো বন্ধুরা প্রথমে বলে রাখি এইখান থেকে প্রতি বছর কিন্তু একটা করে কোশ্চেন তোমরা কমন পাবে আসবেই। তো মনে রাখবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, হ্যাঁ, আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে হচ্ছে যে সমস্ত শিক্ষা সমস্ত শিশুকে সমানভাবে দেওয়া হয়, মানে কোনো শিশুকে তুমি পেছনে ফেলতে পারবে না, ঠিক আছে, সবাইকে সমানভাবে এগিয়ে নিয়ে চলবে। ওকে, তো দেখা যাক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে আমি কি কি তোমাদের পয়েন্ট, দুই একটা পয়েন্ট আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এখানে বলেই দিয়েছি যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইংরেজিতে কি, দেখো ইনক্লুসিভ এডুকেশন কিন্তু আমি লিখেই দিয়েছি। ওকে, তো দেখো কি রকম,
সমাজে সব ধরনের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে যে শিক্ষার আয়োজন করা হয় তাকেই আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলবো। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন কাকে বলবো? সমাজের সব ধরনের শিক্ষার্থীর কথা মাথায় রেখে যে শিক্ষার আয়োজন করা হয় তাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলে। ওকে, তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে আমরা বুঝতে পারলাম। 2 নম্বর কি বলছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটা ব্যবস্থা যেখানে একটা সাম্প্রদায়িক সব শিশু, এমনকি সেই শিশুদের কেউ কেউ যদি মানসিক, শারীরিক বা অন্য কোনো কারণে বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাহলে সবাই একত্রে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। তাহলে সবাই কি পাবে? একত্রে গ্রহণের শিক্ষার সুযোগ পাবে। দেখো দেখো এখানে বলে দিয়েছে কি, শিক্ষা গ্রহণের সুযোগটা কিন্তু সবাই মিলে পাবে। ওকে, 3 নম্বর পয়েন্ট বলছে কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য হলো একই ভবন এবং স্বাভাবিককরণ। তো এইখান থেকে একটা কোশ্চেন কিন্তু প্রতি বছর আসে, ঠিক আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে। এই কোশ্চেনটা তোমার পরীক্ষাতে এসেছিল যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য কি। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা স্টার মেরে রাখতে পারো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে একই ভবন এবং স্বাভাবিককরণ, মানে স্বাভাবিকভাবে ছাত্রদেরকে শিক্ষা দিতে হবে। ওকে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং তাদের ব্যক্তিত্বের বিকাশকে সহায়তা করা। তাহলে আশা করি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনটা তোমরা বুঝতে পারলে যে সব ধরনের শিক্ষার্থীর কথাকে মাথায় রেখে যে শিক্ষার আয়োজন করা হয় তাকেই বলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে তোমার প্রতিবন্ধী শিশু একটা পড়তে পারবে, একটা সাধারণ শিশু পড়তে পারবে, একটা সৃজনাত্মক শিশু সেখানে লেখাপড়া করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। সরিতার শিক্ষিকা তাকে অনেক গ্রুপের কার্যকলাপে নিযুক্ত করেন, যেমন গ্রুপ আলোচনা, গ্রুপ প্রজেক্ট। তাহলে কি বলছে? গ্রুপ আলোচনা এবং একটা বলছে কি গ্রুপ প্রজেক্ট। তাহলে গ্রুপে যে কোনো জিনিসের কাজ করতে আমরা কি বুঝি? সামাজিক কার্যকলাপ বুঝি, তাই তো? তার শিক্ষক কোন শিক্ষার মাত্রাকে অনুসরণ করেছেন? দেখো অপশন এ দিয়েছে বিনোদন মাধ্যমে শেখা, অপশন বি হচ্ছে ভাষা নির্দেশিত শেখা। বিনোদনের মাধ্যমে শেখা তার মানে কি? বিনোদন মানে হচ্ছে যে আমরা যেটা নাচ গানের মাধ্যমে সমস্ত শিশুদেরকে কি করি, আমরা নাচ গানের মাধ্যমে স্কুলে এগুলো আমরা যখন শেখাই তখন এই শিক্ষাগুলো তোমরা হয়ে যাচ্ছে সব থেকে পারফেক্ট শিক্ষা, ঠিক আছে। নাচ গানের মাধ্যমে আমরা কি করি? শিশুদেরকে পড়াশোনা শেখাই, এগুলোকে বলে বিনোদনমূলক শিক্ষা। ওকে, এবার বলছে ভাষা নির্দেশিত শিক্ষা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়। ভাষা নির্দেশিত শিক্ষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে শিক্ষাগুলোকে দুই, একটা হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক শিক্ষা, মানে প্রতিযোগিতা বলতে কম্পিটিশন, হ্যাঁ, কম্পিটিশনের মাধ্যমে যে শিক্ষাটা দিই। আর একটা হচ্ছে দেখো সামাজিক কার্যকলাপের হিসাব। তাহলে আমি আগেই বললাম যে দেখো এখানে কি দিয়েছে? একটা গ্রুপ, আর গ্রুপে যে সমস্ত জিনিসগুলো করব, তার একটা সমাজের মধ্যে যে সমস্ত জিনিসগুলোকে বোঝায় সেগুলো হচ্ছে গ্রুপ ওয়ার্কিং এর কাজ। তাহলে আমরা এখানে অ্যান্সার নিয়ে নেবো কি, যেটা সামাজিক কার্যকলাপ হিসাবে শেখা। তো চলো এটাকে আমরা বক্স করি এবার। তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল একটা সামাজিক কার্যকলাপ শেখা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। রোহানের স্কুলে বিজ্ঞান প্রদর্শনের আয়োজন করা হয়। তাহলে রোহানের স্কুলে কি করছে? একটা বিজ্ঞান প্রদর্শনের আয়োজন করছে, একটা উদ্দেশ্য নিয়ে একটা আয়োজন করা হলো। একটা উদ্দেশ্য নিয়ে সে আয়োজনটা করলো। কোনটি আপনার দৃষ্টিতে সবচাইতে উপযুক্ত বলে মনে হয়? উপযুক্ত উদ্দেশ্য। তাহলে দেখো আমাদেরকে আনসারটা চেয়েছে কিন্তু পজিটিভ। ওকে, অপশন এ কি বলছে? শিক্ষার্থীদের বিভিন্ন পেশার জন্য প্রশিক্ষণ দিন, শিক্ষার্থীদের জন্য একটা সৃজনশীল রাস্তা প্রদান করুন, স্কুলের জন্য একটা নাম স্থাপন করুন, পিতামাতাকে সন্তুষ্ট করুন। তাহলে একটা বিজ্ঞানের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, তো সেখানে বিভিন্ন পেশার জন্য প্রশিক্ষণ দিন, নিশ্চয়ই এটা আমরা আনসারটা পড়বো না, এটা আনসারটা ভুল। তারপরে দেখো স্কুলের জন্য একটা নাম স্থাপন করুন, তো বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে, এখানে স্কুলের জন্য একটা নাম স্থাপন করুন, এটা আমাদের কিন্তু হবে না। আর পিতামাতাকে সন্তুষ্ট করুন, এটা তো কোনো গল্পই নেই। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব সোজা ছিল, আমাদের আনসার কি হয়ে যাবে বলো? শিক্ষার্থীদের জন্য একটা সৃজনশীল রাস্তা প্রদান করা, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এটা আমরা বক্স করে দিই। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ক্লাসে একটা কার্যকর শিখন ঘটবে যখন একজন শিক্ষক একজন শিক্ষার্থীর জ্ঞানকে শেখানো নতুন ধারণার সাথে সংযুক্ত করতে হবে। তাহলে কি করছে? একজন শিক্ষক একজন শিক্ষার্থীর জ্ঞানকে শেখানো নতুন ধারণার সঙ্গে সংযুক্ত করছে। তার মানে একজন শিক্ষক কি করছে? একটা ক্লাসের মধ্যে পড়াচ্ছে, ক্লাসের মধ্যে পড়াতে পড়াতে একজন সে শিক্ষার্থী যে জ্ঞান, সেই জ্ঞানটাকে নতুন ধারণার সঙ্গে সংযুক্ত করছে। তারা নতুন ধারণার সঙ্গে জ্ঞানটাকে সংযুক্ত করছেন বা সুবিধা দান, এর পেছনে উদ্দেশ্যটা কি? দেখো, পেডাগোগি অ্যান্সার করতে গেলে কিন্তু প্রথমে কোশ্চেনটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে একজন শিক্ষক কিন্তু সাহায্য করছে কাকে? শিক্ষার্থীকে। কি করে? না, তো নতুন ধারণার সাথে সংযুক্ত করতে। তাহলে দেখো স্বতন্ত্র মানে হচ্ছে নিজের, স্বতন্ত্র মানে পার্থক্য কি? মানে নিজে 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 যেটা করবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে না, যেহেতু সেখানে শিক্ষক তাকে সাহায্য করছে। দেখো শিক্ষার্থীর স্বায়ত্তশাসন, এটা তো অবশ্যই হবে না।
কারণ জোর জবরদস্তমূলক এরকম কোনো কাজ চলবে না। শক্তি বৃদ্ধি, তো এখানে দেখো শক্তিটা বৃদ্ধি করছে না, তার বৃদ্ধি করছে কি জ্ঞানকে। তাহলে দেখো জ্ঞানের পারস্পরিক সম্পর্ক এবং স্থানান্তর, কি লিখেছে, জ্ঞানের পারস্পরিক সম্পর্ক এবং স্থানান্তর, অর্থাৎ একটা জ্ঞানকে আরেকটা জ্ঞানের সঙ্গে সে কি করছে, যে বইয়ে যেটা পড়ানো আছে সেই বইয়ের পড়ানোটাকে বা জ্ঞানটাকে, তাকে যে জ্ঞানটা দিচ্ছে সেই জ্ঞানটাকে বাস্তব জগতের সঙ্গে বা নতুন ধারণার সঙ্গে তাকে কি করছে, সংযুক্ত করে দিচ্ছে। তার জন্য দেখো জ্ঞানের পারস্পরিক সম্পর্ক এবং স্থানান্তর, এটাই হবে পারফেক্ট অ্যান্সার। ওকে, চলো এটা আমরা বক্স করে দিই। ওকে, নেক্সট অ্যান্সার দেখা যাক। বিহারের গ্রামে, এটা দেখো কন্টেন্টের মধ্যে পড়ছে, বিহারের গ্রামে অনেক কৃষক মৌমাছি পালন করেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার অনেকবার কোশ্চেনটা পরীক্ষাতে এসেছে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য মধু সংগ্রহ করেন। তো মৌমাছি পালন করার শুরু করার উপযুক্ত সময়কে কি বলে, মৌমাছি পালন করার শুরু করার উপযুক্ত সময় ওটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন, জুলাই থেকে সেপ্টেম্বর, না অক্টোবর থেকে ডিসেম্বর। তো বন্ধুরা এটা তোমরা সবাই জানো অ্যান্সার, এখানে আর বেশি কথা বলছি না, আমাদের অ্যান্সার হয়ে যাবে অক্টোবর থেকে ডিসেম্বর, এটা হয়ে যাচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার। এখানে দুই একটা কথা বলবো, যে কথাগুলো আমাদের পরীক্ষাতে আসে এবং আমাদেরকে মনে রাখতে হবে, যে একটা মৌচাকে, যে যদি বলে রানী মৌমাছি কতগুলো থাকে, তাহলে রানী মৌমাছি থাকে আমাদের একটা মৌচাকে মাত্র একটা রানী মৌমাছি থাকে, এবং এদের কাজ কাজ হচ্ছে কি, শুধুমাত্র এরা প্রজননে অংশ নেয় এবং ডিম, এরা কি পারে, ডিম পারে, এদের কাজ হচ্ছে শুধুমাত্র ডিম পাড়া। ঠিক আছে, তাহলে যদি বলে যে একটা মৌচাকে রানী মৌমাছি কতগুলো থাকে, তাহলে হয়ে যাবে একটি রানী মৌমাছি থাকে এবং এর কাজ হচ্ছে ডিম পাড়া। যদি বলে পুরুষ মৌমাছি কত থাকে, তো পুরুষ মৌমাছি হয়ে যাবে তোমার প্রায় 200 থেকে 300 তোমার পুরুষ মৌমাছি। ঠিক আছে, 200 থেকে 30টা পুরুষ মৌমাছি থাকে। আর যদি বলে ওয়ার্কার্স কতগুলো থাকে, অর্থাৎ তোমার শ্রমিক মৌমাছি কতগুলো থাকে, তো একটা মৌচাকে যতগুলো শ্রমিক মৌমাছি আছে, সেই শ্রমিক মৌমাছি হচ্ছে সমস্ত কিছু এর কাজ করে। ঠিক আছে, তো অ্যাবাভ হচ্ছে 10,000 পর্যন্ত, 10,000 পর্যন্ত কিন্তু তোমার শ্রমিক মৌমাছি কিন্তু থেকে যায়। ঠিক আছে, বা 10,000 এর উপরেও থাকতে পারে, সেটা মৌচাকের উপরে ডিপেন্ড করছে, হ্যাঁ কতগুলো থাকবে। তো এটা মনে রাখবে যে রানী মৌমাছি কিন্তু একটাই থাকবে, পুরুষ মৌমাছি থাকবে 200 থেকে 300, এবং এদের কাজ হচ্ছে শুধুমাত্র এরা প্রজননে অংশ নেবে, এরা শুধু কি করবে, প্রজননে অংশ নেবে, আর অন্য কোনো কাজ নেই। প্রজননে অংশ নেওয়া মানে হচ্ছে সন্তান জন্ম দেওয়া। ঠিক আছে, আর ডাব্লুতে হচ্ছে ওয়ার্কার বা শ্রমিক মৌমাছি যেটাকে বলি। তো মৌচাকের মধ্যে যত রকমের কাজ আছে সমস্ত কাজ কিন্তু শ্রমিক মৌমাছি করে। যেমন ধরো রানী মৌমাছি, পুরুষ মৌমাছি দেখাশোনা করা, তারপরে রানী মৌমাছির যে সন্তান প্রসব করবে সেই সন্তানটাকে দেখাশোনা করা, তারপরে ধরো মৌচাকে মধুমন তৈরি করা, যে বিভিন্ন ফুল থেকে তারা যে মকরন্ধ্র বা নেকটার সংগ্রহ করে সেটাকে সংগ্রহ করে আনা, এবং সমস্ত কাজগুলো কে করছে, তাহলে আমাদের শ্রমিক মৌমাছি। ওকে, আর মৌমাছিকে যেখানে পালন করা হয় বা মৌমাছির যে বাড়ি, সেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কি, অ্যাপিয়ারি। ঠিক আছে, ইংরেজিতে বলে থাকি কি, অ্যাপিয়ারি, বা বাংলায় বলে থাকি মধু মক্সিশালা। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা এই নামটা কি বলি, অ্যাপিয়ারি। ওকে, বাংলায় লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে এবং পড়তে অসুবিধা হয়। ওকে, সরি সুবিধা হয়, অ্যাপিয়ারি। তাহলে বিহারের গ্রামে অনেক কৃষক মৌমাছি পালন করেন এবং অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য মধু সংগ্রহ করেন। তো মৌমাছি পালন শুরু করার উপযুক্ত সময় অক্টোবর থেকে ডিসেম্বর। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেফান্থিস এমন একটা উদ্ভিদ যা ব্যাঙ, পোকামাকড় এমনকি ইঁদুরকে ফাঁদে ফেলে এবং খায়। আমাদের দেশে এই গাছটি কোথায় পাওয়া যায়? তো দেখো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে 2-3 বার অলরেডি চলে এসেছে, সিটেটে পরীক্ষা থেকে কোশ্চেনটা বারে বারে এসছে, তাই তো? তো দেখো নেফান্থিস কি, তো যে নেফান্থিস এমন একটা উদ্ভিদ যা ব্যাঙ, পোকামাকড় এমনকি ইঁদুরকেও খেয়ে নেয়, মানে সবকে খেয়ে নেয়। ঠিক আছে, তো এটা কোথায় দেখতে পাওয়া যায়? অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম এবং উড়িষ্যা। তো দেখো এই ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, যে আমরা যাকে বাংলা ভাষায় বলে থাকি কলসপত্র উদ্ভিদ, যেটাকে আমরা বলে থাকি। দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে তার কি পাতা, মানে মুখ, সরি ঢাকনা, এটা হচ্ছে ঢাকনা, আর এটা হচ্ছে তার গাছ। ঠিক আছে, তো এইখানে যখন পোকামাকড় গুলো যখন চলে আসে, তো এই ফুলের একটা কি থাকে, এক ধরনের রস থাকে, যে রসটার প্রতি তারা আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হয়ে তারা চলে আসে। পোকামাকড় গুলো যখনই পোকামাকড় গুলো এখানে চলে আসে বা ব্যাঙ গুলো যখনই চলে আসে, এই ঢাকনাটা তোমার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আর ঢাকনাটা যখনই তোমার বন্ধ হয়ে যাবে, তখনই এখান থেকে আর যেটা ঢুকবে একবার, সেটা আর বেরোতে পারে না। ঠিক আছে, তাই গাছের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, তার জন্য এই গাছকে আমরা বলে থাকি কি, মাংসাশী উদ্ভিদ বলে থাকি। হ্যাঁ ঠিক আছে, কি উদ্ভিদ বলে, মাংসাশী উদ্ভিদ, এটা কিন্তু ব্যতিক্রম। ওকে,
চলো কোশ্চেনটা তাহলে দেখা যাক কি আছে, যে নেপান্থিস এমন একটা উদ্ভিদ যা ব্যাঙ, পোকামাকড় এমনকি ইঁদুরকে ফাঁদে ফেলে এবং খায়। আমাদের দেশে এই গাছটি কোথায় পাওয়া যায়? তাহলে অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম এবং উড়িষ্যা। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? মেঘালয়। অ্যান্সার হয়ে যাবে মেঘালয়। এবার চলো, যে এর সম্বন্ধে কি কি আমরা একটু নোটস তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, কি কি দেওয়া হয়েছে দেখা যাক। এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু, হ্যাঁ। যে নেফান্থিস হচ্ছে একটা মাংসাশী উদ্ভিদ। কেন মাংসাশী উদ্ভিদ বলা হয়? কারণ এটা ব্যাঙ, পোকামাকড় এমনকি ইঁদুরকে ফাঁদে ফেলে খায়। এটা পাওয়া যায় কোথায়? অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং ভারতের মেঘালয় অঞ্চলে পাওয়া যায়। তাহলে ভারতের কোথায় পাওয়া যায়? মেঘালয়, খুব ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে কলসের মতো আকৃতি রয়েছে, মুখে একটা পাতা দ্বারা আচ্ছাদিত থাকে, যেটাকে আমি বললাম ছবিতে দেখালাম, ঢাকনা উপরের দিকে থাকে। এটির একটা বিশেষ গন্ধ রয়েছে যা পোকামাকড়কে আকর্ষণ করে এবং আটকে যায়, যেখান থেকে আর পোকামাকড়টা কি হতে পারে না? বেরোতে পারে না। ঠিক আছে, চলো নেপান্থিসটা খুব একটা ভালো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। তরুণ ভারত সংঘ নামক দলটির সঙ্গে যুক্ত। এই তরুণ ভারত সংঘ হচ্ছে একটা দল, ঠিক আছে। তরুণ ভারত সংঘ হচ্ছে একটা দল। এটা কিসের সঙ্গে যুক্ত? পুরনো হ্রদ নির্মাণের সঙ্গে যুক্ত, বিশেষভাবে সক্ষম শিশুদের শেখার ক্ষেত্রে সাহায্য করে, স্কুলে রান্না করা, মিড ডে মিল প্রদান, আর ইডাব্লিউএস এর অন্তর্গত শিশুদের জন্য বিনামূল্যে কোচিং ক্লাস করানো। অর্থাৎ যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে বিনামূল্যে কোচিং করাবে। তো আমাদের আক্ষরিক অর্থে মনে হবে যে এইটাই কিন্তু কোশ্চেনটা অ্যান্সার হলে হতে পারে, কিন্তু এটা অ্যান্সার হবে না। তরুণ ভারত সংঘ নামক দলটি কিসের সঙ্গে যুক্ত? এটা হয়ে যাবে আমাদের পুরনো হ্রদ নির্মাণের সঙ্গে যুক্ত। তাহলে আমাদের অ্যান্সার কি করব? পুরনো হ্রদ নির্মাণের সঙ্গে যুক্ত। খুব ভালো কোশ্চেন। এটাও কিন্তু পরীক্ষাতে অলরেডি সিটটা তোমার দুবার চলে এসছে। তো কোশ্চেনটা কিন্তু ধ্যানে রাখবে, যে তরুণ ভারত সংঘ নামক দলটি কিসের সঙ্গে যুক্ত? পুরনো হ্রদ নির্মাণের সঙ্গে যুক্ত। তরুণ ভারত সংঘ নামে কিছু আমি দিয়েছি তোমাদের নিচে, দুই একটা কথা দেখে নেবে। দেখো আমি বলে দিচ্ছি, যে তরুণ ভারত সংঘ হয়েছিল 1975 সালে, এটা গঠিত হয়েছিল। কত সালে গঠিত হয়েছিল? 1975 সালে। যেটা হচ্ছে অবস্থান হচ্ছে কোথায়? রাজস্থানে। সংক্ষিপ্ত নাম হচ্ছে টিবিএস, তরুণ ভারত সংঘ। ওকে, তাহলে অবস্থান কোথায়? রাজস্থানে। আর এটা হচ্ছে একটা বেসরকারি সংস্থা। এটা কি? বেসরকারি সংস্থা। এর সদর দপ্তর কোথায়? ভিকমপুরা, আলওয়ার, রাজস্থান। তাহলে রাজস্থানের আলওয়ারের ভিকমপুরা গ্রামে কিন্তু সদর দপ্তর আছে। ওকে, এই সংস্থাটি মানুষের কাছে বিশুদ্ধ জল সরবরাহ করে। এর কাজ কি? এবার তরুণ ভারত সংঘের কাজ হচ্ছে কি? যে মেন কাজ হচ্ছে তারা পুরনো হ্রদগুলিকে নির্মাণ করে এবং নতুনগুলিকে তৈরি করে। এছাড়াও তার সঙ্গে সঙ্গে তারা বিশুদ্ধ জলকে কি করে সরবরাহ করে, আর পরিবেশগত আর ভূমি উন্নয়নের জন্য সবচাইতে বেশি কিন্তু এটা পরিচিত। ওকে, তাহলে তরুণ ভারত সংঘের কাজ আমরা দেখে নিলাম। এটা গঠিত হয়েছিল 1975 সালে এবং গঠিত হয়েছিল কোথায়? রাজস্থান। শুধু রাজস্থানটা মনে রাখলে হবে, ভিকমপুর, আলওয়ার এটা মনে রাখার দরকার নেই। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কালেসার জাতীয় উদ্যান কেএনপি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, আমাদের প্রাইমারি পরীক্ষার জন্য কিন্তু অভয়ারণ্য চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর একটা দুটো করে কোশ্চেন কিন্তু এসেই থাকে, ঠিক আছে। তো এখানে কোশ্চেন তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। তো আজকে যেটা আছে দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে, যে কালেশ্বর জাতীয় উদ্যান কেএনপি কোন রাজ্যে অবস্থিত। তো এখানে তোমরা কালেশ্বর ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছ, এখানে দুটো হরিণ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এটা অবস্থান কোথায় প্রথমে সেটা আমরা দেখে নিই, তারপরে আমরা এর ডিটেলস সম্পর্কে জানবো। তো যে অভয়ারণ্যটা সম্পর্কে আমরা নিয়ে আসবো, সেই অভয়ারণ্য সম্পর্কে ওখানে কি আছে, ওখানকার মেন জিনিস কি, কোন পশু বা উদ্ভিদ আছে, এবং সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেটা যদি কোনো নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থেকে থাকে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু আমরা পরীক্ষা হলে পারবো, ঠিক আছে। মানে ওটার জন্য কিছু বাদ রাখলে হবে না। তাহলে কালেশ্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এটা হয়ে যাচ্ছে কি? হরিয়ানা। কোথায় অ্যান্সার হয়ে যাবে? হরিয়ানা। এবার দেখা যাক কালেশ্বর জাতীয় উদ্যান সম্পর্কে কিছু কি কি টপিক এখানে আছে এবং কোনগুলো পরীক্ষাতে একদম সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো। দেখো, কালেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্যটা গঠিত হয়েছিল 1996 সালে 13ই ডিসেম্বর। কত সালে গঠিত হয়েছিল? 1996 সালে 13ই ডিসেম্বর। যার আয়তন হচ্ছে 13,209 একর। এই কালেশ্বর জাতীয় উদ্যানটি হরিয়ানার যমুনানগর জেলার একটা সংরক্ষিত এলাকা। তাহলে এটা কোথায় অবস্থিত? হরিয়ানার যমুনানগর। তাহলে এটা গঠিত হয়েছিল 1996 সালে। অবস্থান কোথায়? হরিয়ানার যমুনানগর। আর এইটাকে পার্ক হিসেবে অর্থাৎ জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল 2003 সালে। তাহলে দেখো, প্রথমে এটা কি ছিল? বন্যপ্রাণী অভয়ারণ্য। এটা গঠিত হয়েছিল 1996 সালে। পরবর্তীকালে এটা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 2003 সালে 8ই ডিসেম্বর। এই কোশ্চেন দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এখানকার যে প্রাণীগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে চিতাবাঘের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে বিড়াল, মরিচা দাগযুক্ত বিড়াল, জঙ্গল বিড়াল, ভারতীয় শেয়াল, এশিয়াটিক হাতি,
চিতল, সাম্বার, বার্কিং ডিয়ার এগুলো সবই কিন্তু এখানে পাওয়া যায়। তো মনে রাখবে চিতাবাঘের জন্য বিখ্যাত, এছাড়া বার্কিং ডিয়ার এখানে কিন্তু পাওয়া যায়। এই দুটো শুধু মনে রাখবে। তাহলে এটা গঠিত হয়েছিল কোথায়? 1996 সালে হরিয়ানা যমুনানগরে। আর ন্যাশনাল পার্ক হিসেবে গঠিত হয়েছিল 2003 সালে 8ই ডিসেম্বর। এই তিনটে পয়েন্ট আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে কোনো ন্যাশনাল ক্ষেত্রে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটাও দেখা একটা ন্যাশনাল পার্ক, তার নামটা কি? রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে উঠে এসেছে তোমাদের, ঠিক আছে? তো এটা আনসার দেখো, পুদুচেরি, উত্তরপ্রদেশ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে, কারণ 2023 আন্দামান নিকোবর থেকে একটা কোশ্চেন তোমাদের এসেছিল প্রাইমারি টেটে। তো রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্কটা গঠিত হয়েছে কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এই পার্কটা আছে। কোথায় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, এটা আমাদের আনসার হয়ে গেল। এবার দেখা যাক এই পার্কের সম্পর্কে আমরা কি কি জানতে পারবো। তো ঝাঁসি রানী মেরিন ন্যাশনাল পার্ক বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এবং এটি 256.14 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আছে। ওকে, এটা গঠিত হয়েছিল 1996 সালে। তো তোমাদের খুব সুবিধা হয়ে গেল যে একটু আগে আমরা করলাম কি কি এনপি কালেশ্বর জাতীয় পার্কটা, ওটা গঠিত হয়েছিল, মানে অভয়ারণ্যটা গঠিত হয়েছিল 1996 সালে, আর এটাও গঠিত হয়েছিল 1996 সালে। এটা কেন তৈরি করা হয়েছিল? না, তো ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে স্মরণ করে কিন্তু এই ন্যাশনাল পার্কটা তৈরি করা হয়েছিল 1996 সালে। উদ্যানটিতে কিছু গুরুত্বপূর্ণ বন্য প্রাণী এবং বাসস্থানকে আশ্রয় দেয়, যার মধ্যে রয়েছে ডুগং, কুমির, সামুদ্রিক জীব। তো দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মানে বুঝতেই পারছো বঙ্গোপসাগরে অবস্থিত, মানে সামুদ্রিক উপকূল। আর সামুদ্রিক উপকূল হলে এখানে যে প্রাচীন জাতীয় যে এখানে যে মানে জীবজন্তু গুলো আছে সবই তোমার জলজ জীবজন্তু হবে, এবং সব থেকে বেশি যেটা পাওয়া যাবে ম্যানোগ্রোভ উদ্ভিদ এখানে আমরা পেয়ে যাবো, কারণ সমুদ্র উপকূলবর্তী অঞ্চল। ওকে, তাহলে কি কি প্রাণী পেয়ে যাবো? ডুগং, কুমির, সামুদ্রিক জীব, জীবন, প্রবাল প্রাচীর। হ্যাঁ, প্রবাল প্রাচীরটা এখানে প্রচুর পরিমাণে আমরা পাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে, এটা আমরা জানি। ওকে, আর উদ্ভিদের মধ্যে হচ্ছে ম্যানোগ্রোভ এবং স্থলজ আর্দ্র বন কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। কোথায়? ঝাঁসির রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, নেক্সট কোশ্চেন। 3রা ডিসেম্বর 1984 তারিখে ভোপালের ইউনাইন কার্বাইড কারখানা থেকে একটা বিষাক্ত গ্যাসের লিকেজের কারণে হাজার হাজার মানুষ মারা যায়। এর জন্য দায়ী বিষাক্ত গ্যাস কি ছিল? দেখো, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, যে কোনো পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় হয়েছিল? না, তো ভোপালে। কত সালে হয়েছিল? 3রা ডিসেম্বর 1984 সালে। তাহলে ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে একটা গ্যাসের লিকেজ হয়েছিল, সেই গ্যাসটার নাম কি? তো এখানে প্রথমে আমরা অ্যান্সারটা করে নিই। দেখো, মিথাইল সায়ানাইড, মিথাইল আইসো কার্বাইড, হাইড্রোজেন সায়ানাইড, মিথাইল আইসো সায়ানাইড। ওকে, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? মিথাইল আইসো সায়ানাইড। আমাদের অ্যান্সার হয়ে যাবে মিথাইল আইসো সায়ানাইড। অর্থাৎ মনে রাখবে যে ভোপালে যে, হ্যাঁ, এখানে কিছু তোমাদের টপিক আমি দিয়ে দিয়েছি, তোমাদের দেখতে সুবিধা হবে। যে মিথাইল আইসোসায়ানাইড, এই গাছটাকে আমরা বলতে পারি কি? MIC। এই গাছটার আমরা সংক্ষিপ্ত নাম কি রাখি? MIC। তো MIC গাছটা এখানে লিকেজ হয়েছিল কোথায়? ভোপালে। এটা কত সালে হয়েছিল? 1984 সালে 3রা ডিসেম্বর। কিন্তু এক্স্যাক্টলি কি 3রা ডিসেম্বর হয়েছিল? না, নিচে দেখে নাও, এটা হয়েছিল 2 থেকে ডিসেম্বর, অর্থাৎ তোমার এটা মধ্যরাত্রিতে হয়েছিল, মোটামুটি রাত 12টার দিকে। যার জন্য এখানে ডেটটা কিন্তু ঠিক করতে পারে না বলে 2 থেকে 3রা ডিসেম্বরই লেখে। হয়েছিল 1984 সালে 2 থেকে 3রা ডিসেম্বর। কোথায় হয়েছিল? না, তো মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ইউনাইন কার্বাইড, হ্যাঁ, এটা কি ছিল? একটা MNC কীটনাশক প্ল্যান্ট ছিল। এটা কিসের জন্য যে গ্যাসটা লিকেজ হয়েছিল তার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, যার সংখ্যা হচ্ছে CH3NCO। ওকে, আর এটা এখান থেকে 40 টন রাসায়নিক গ্যাস লিক হয়েছিল। আর এটা নিয়ে দেখো এখানে দিয়েছি দ্য রেলওয়ে ম্যান। তো এই ভোপাল গ্যাস দুর্ঘটনাটাকে নিয়ে 2023-এ একটা ওয়েব সিরিজ তোমার তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে দ্য রেলওয়ে ম্যান। এই মুভিটা দেখলেই, এটা হচ্ছে একটা মুভির নাম, দ্য রেলওয়ে ম্যান। ওকে, এই মুভিটা দেখলে ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে তোমরা জেনে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক একটা। ওকে, নেক্সট। ক্যাডমিয়াম দূষণের সাথে যুক্ত। তাহলে ক্যাডমিয়াম দূষণের কার সঙ্গে যুক্ত? দেখো, অপশন এ হচ্ছে মিনামাটা, এটা আমরা জানি, মিনামাটা রোগ, ডিসলেক্সিয়া, ব্ল্যাক ফুট ডিজিজ এবং এটাই। তো ক্যাডমিয়াম দূষণের সঙ্গে যুক্ত হচ্ছে যেটা, সেটা আমরা প্রথমে করে নিই। ক্যাডমিয়াম দূষণের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের ইটাই। কি হবে? ইটাই ক্যাডমিয়াম দূষণের ফলে গঠিত। চলো বাকিগুলো এবার কিসের জন্য সেগুলো একটু জেনে নিই। মিনামাটা রোগটা হচ্ছে তোমার পারদ দূষণের জন্য গঠিত, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি? মার্কারি। ইংরেজিতে কি বলি? মার্কারি। অর্থাৎ পারদ দূষণের জন্য যে রোগটা হয় সেটা হয়ে যাচ্ছে তোমাদের কি? মিনামাটা রোগ। ওকে, ডিসলেক্সিয়া হচ্ছে পড়ার অক্ষমতা।
দেখবে চাইল্ড সাইকোলজিতে এই পড়ার অক্ষমতা বলে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া এই সমস্ত জিনিসগুলো তোমরা পেয়ে থাকবে। যখন চাইল্ড সাইকোলজি সাবজেক্টটা পড়বে তখন এগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো ডিসলেক্সিয়া হচ্ছে পড়ার অক্ষমতা। ডিসলেক্সিয়াটা কি বললাম? পড়ার অক্ষমতা, ওকে। যেমন ধরো বি কে ধরো এখানে বি আছে, তো বাচ্চা ছেলেরা বি কে কি লেখে? বি কে দেখবে ডি লিখে দেয়, ওকে। তারপরে ধরো এইচ, ধরো এরকম এইচ আছে, তো এই এইচটাকে সে উল্টো করে এরকম ভাবে এইচ লিখবে, এরকম ভাবে এইচ লিখবে, তার উল্টো দিকে লিখে দেয়। তো এটাকে আমরা কি বলবো? পড়ার অক্ষমতা। আর ব্ল্যাক ফুট ডিজিজ, এটা যার ফলে হয় সেটা হয়ে যাচ্ছে তোমার আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, ওকে। আর এটা হচ্ছে ক্যাডমিয়াম। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আপনি কোনো একটা শ্রেণীতে পরিবেশ বিষয়ে পাঠদান করছেন, এমতো অবস্থায় কোনো ছাত্র বা ছাত্রী পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করলো, আপনি কি করবেন? তাহলে পরিবেশ বিষয়ে পাঠদান করছেন, পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করলেন। তা আমি একটু আগে বললাম যে পেডাগোগি জিনিসটা করতে গেলে প্রথমে আমাদেরকে ছাত্রদের মনোভাবটাকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। তাদের মতামত আমাদেরকে চলতে হবে। তো দেখো অপশন এ তে বলছে ব্যাঘাত সৃষ্টির কারণ জানতে চাইবেন। অপশন বি বলছে তাকে অতিরিক্ত বাড়ির কাজ দেবেন, তাহলে অবশ্যই এটা কিন্তু হবে না, অতিরিক্ত বাড়ির কাজ আমি তাকে দেবো না। বিষয়টি এড়িয়ে যাবেন, অবশ্যই এড়িয়ে যাওয়া চলবে না। তাকে শ্রেণীকক্ষের বাইরে চলে যেতে বলবেন, এটা তো একদমই হবে না। তাহলে পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করলে তাকে কি হবে? ব্যাঘাত সৃষ্টির আমার প্রথম কাজ হবে, যদি কোনো শ্রেণীকক্ষে কোনো শিশু যদি ক্লাসটাকে যদি ডিস্টার্ব করার চেষ্টা করে, তো আমার প্রথম কাজ হবে সে ক্লাসটাকে কেন ডিস্টার্ব করছে সেটাকে আমাকে জানতে হবে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি ব্যাঘাত সৃষ্টির কারণ আমাদেরকে প্রথমে জানতে হবে, ওকে। নেক্সট কোশ্চেন। আপনি কোনো একটা শ্রেণীতে পরিবেশ শিক্ষা বিষয়ে পাঠদান করছেন, আপনার ক্লাসে কোনো শিক্ষার্থী আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন? পুনরায় বলার সুযোগ দেবেন, সঠিক তথ্য দেবেন, তার উত্তরটি ভুল বসিয়ে দেবেন, এগুলো কি কোনোটাই নয়। তা ভালো করে কোশ্চেনটা আমাদের পড়া যাক। পরিবেশ শিক্ষা বিষয়ে পাঠদান করাচ্ছেন, আপনার ক্লাসে কোনো শিক্ষার্থী আংশিক সঠিক উত্তর দিয়েছেন, এখানে আমাদের কিন্তু কোশ্চেন লেখা আছে আংশিক সঠিক উত্তর সে দিয়ে দিয়েছে। তো এবার কি করবেন? তাকে পুনরায় বলার সুযোগ দেবেন, দিতেও পারো, কোনো অসুবিধা নেই। সঠিক তথ্য দেবেন, দিতেও পারো। তার উত্তরটি ভুল করে বসিয়ে দেবেন, ভুল বলে বসিয়ে দেবেন, এটা কোনোদিনই হবে না। এগুলোর কোনোটাই নয়, কোনোটাই নয় তো হবে না, কারণ দুটোর মধ্যে একটা অ্যান্সার তো আমাকে নিতে হবে। পুনরায় বলার সুযোগ দেবে বা সঠিক তথ্য দেবেন। তো বন্ধুরা এখানে আংশিক সঠিক উত্তর সে বলে দিয়েছে, নিয়ে আর পারছে না, তা তাকে পুনরায় বলার সুযোগ দিলেও সে আবার ওখানে গিয়ে ঠেকে যাবে। তার জন্য সঠিক অ্যান্সার হবে যে সঠিক তথ্যটা তাকে আপনি দিয়ে দেবেন। তাহলে একটা বাচ্চা ছেলে যতদূর পর্যন্ত পারবে তাকে বলা করাতে হবে। এবার যেখানে সে থেমে যাবে, অর্থাৎ সেখান থেকে সে পারবে না, সেখান থেকে একটা টিচারের কর্তব্য হবে তাকে সঠিক তথ্যটা সেই সম্পর্কে দিয়ে দেওয়া, ওকে। নেক্সট। একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষকের কাছে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষকের কাছে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখা, একজন সুদক্ষ বক্তা হওয়া, শ্রেণীতে যথাসময়ে হাজির হওয়া এবং শিক্ষার্থীদের অসুবিধা বা দুর্বন্ধগুলি বিষয়গুলিকে নিরসন করা। তাহলে দেখো যে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ একজন শিক্ষকের কাছে। তো শিক্ষার্থীরা যে সমস্ত জিনিসগুলো পারবেন না সেই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে কি করতে হবে? দূর করে দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? শিক্ষার্থীদের অসুবিধা এবং দুর্বোধ্য বিষয়গুলিকে নিরসন করা। তো বন্ধুরা আরেকবার বলছি, যদি তোমরা ভিডিওটা পিডিএফ হিসেবে পেতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবে এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট।